আমি জিশান মাহমুদ। আমি আজকে আপনাদের সাথে কথা বলবো আমরা ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে। তো এর আগে আমরা 12টির মতো ক্লাস করেছি। তো আজকে আমরা সেই ক্লাসগুলোর একটা রিভিউ সেশন করব এবং তারপরে আমরা আরও অ্যাডভান্স লেভেলের বিষয়গুলো সম্পর্কে জানার চেষ্টা করব। আমরা এখন পর্যন্ত যা শিখেছি তা নিয়ে আজকে আমরা একটা রিভিউ ক্লাস করি। আমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের সেই প্রশ্নগুলো আমাদের কী করতে হবে, কমেন্টের মাধ্যমে জানাতে হবে এবং সেখানে যদি আমি উত্তর দিতে না পারি তাহলে অন্য কেউ উত্তর দিবেন। আমরা সবাই জানবো, সবাই শিখবো। এখানে সবাই শিখতে এসেছি, জানতে এসেছি। তো শুরু করা যাক। আমরা প্রথমেই কথা বলেছিলাম ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশন কী, আর ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েট করলে আমরা কী কী সুযোগ সুবিধা পেতে পারি। তো সেটা নিয়ে আমি আর নতুন করে কিছু বলবো না। আসলে ওগুলো একদম বেসিক কথা ছিল যে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশন ডিজিটাল কন্টেন্ট ছিল হলো গিয়ে যে আমাদের যেই বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে আমাদের যেই বিভিন্ন নাটক, তারপরে আমরা ভিডিও, শিক্ষণীয় টিউটোরিয়াল এইসব যে দেখে থাকি, এমনকি এই যে আমি আপনাদের সাথে যে কথা বলছি সেটাও কিন্তু একটা ডিজিটাল কন্টেন্ট। আর ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটরদের কীরকম আয় উপার্জন বা সম্মানী সেটা নিয়ে তো কিন্তু আমরা আগেই কথা বলেছি। তো এখন আমরা একদম শুরু করব যে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েট করতে যেই জিনিসগুলো লাগে, যেমন ক্যামেরা, সেইখান থেকে আমরা শুরু করি। তো ক্যামেরার সেন্সর নিয়ে আমরা কথা বলেছিলাম। সেন্সরের ক্লাসে আমরা জেনেছি সেন্সরের সাইজ কি, কোন সাইজের সেন্সরকে কি বলে, কোন সাইজের সেন্সর কতটুকু সুযোগ সুবিধা দিতে পারে সেটা নিয়ে। তো আমি কোন সাইজের সেন্সরকে কি বলে এবং কোন সাইজের সেন্সরের সুযোগ সুবিধা কি সেটা নিয়ে একটু আমরা রিক্যাপ করি। সেটা হচ্ছে যে আমরা অ্যাডভান্স আমরা তো সাধারণত সচরাচর যে আমি তো আমাদের ক্লাসে মিডিয়াম ফরম্যাট বা মুভি ক্যামেরা নিয়েও কথা বলেছিলাম, কিন্তু ওইগুলো আমরা এখন বাদ দিই, কারণ আমরা এখন আমাদের নিত্যদিনের জীবনের ব্যবহার্য সেন্সরগুলো নিয়ে একটু রিক্যাপ করি। সেটা হচ্ছে ফুল ফ্রেম সেন্সর। ফুল ফ্রেম সেন্সর কোনটা? 36 মিলিমিটার পূরণ 24 মিলিমিটারের যেই সেন্সর সেটা হচ্ছে আমাদের ফুল ফ্রেম সেন্সর। আর সেই ফুল ফ্রেম সেন্সরের এক ভাগের এক ভাগ না, যদি আমি 1.5 দিয়ে ভাগ করি তাহলে যেই সেন্সরটা পাবো সেটা হচ্ছে আমার APS-C সেন্সর। সেটা সনি মাউন্টের আর নিকন মাউন্টের। আর যদি 1.6 দিয়ে ভাগ করি তাহলে আমরা যেই সেন্সরটা পাবো সেটা হচ্ছে ক্যাননের APS-C মাউন্টের। তো সেন্সর বড়, আর তারপরে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে মাইক্রো ফোর থার্ড, এরকম আরও বেশি ভাগ করলে আরও নিচে আসবে। তো বড় সেন্সরের সুবিধা কি? বড় সেন্সর বেশি আলো ধারণ করতে পারে। বড় সেন্সর দিয়ে ছবি তুললে ব্যাকগ্রাউন্ড বেশি ঘোলা হয়, আর বড় অর্থাৎ কম জায়গা ফোকাস হয়। এবং বড় সেন্সরের ছবিতে কি হয়, ছবির শার্পনেস, তারপর ছবির ব্রাইটনেস, কন্ট্রাস্ট এইসব বেশি থাকে। আবার ছোট সেন্সরের ছবিতে এগুলো তুলনামূলকভাবে একটু কমে আসে। যত ছোট সেন্সর তত কম আমাদের শার্পনেস বা আর কি ব্রাইটনেস থাকবে। তো তারপর আমাদের, কারণ আমরা একটা উদাহরণ লক্ষ্য করি, আমরা যে আমাদের মোবাইলে ছবি তুলি সেটা কিন্তু একটু জুম করলেই ফেটে যায়। আবার যদি DSLR ক্যামেরায় তোলা ছবি হয় তাহলে কিন্তু মোটামুটি একটু ভালো রকম পরিমাণে আমরা জুম করতে পারি। তো এর মানেটা কি? এর মানেটা হচ্ছে আমরা যত বড় সেন্সর হবে তত আমাদের সুযোগ সুবিধা বেশি হবে। আবার বড় সেন্সর আমরা আর কি অসুবিধা কী কী? বড় সেন্সরের অসুবিধা হচ্ছে বড় সেন্সর সমৃদ্ধ ক্যামেরার সাইজ বড় সেন্সর সমৃদ্ধ ক্যামেরার মূল্য তুলনামূলক বেশি। এই জন্য আমাদের প্রয়োজন অনুসারে আমরা চাইলে ছোট সেন্সরের ক্যামেরাও ব্যবহার করতে পারি। আর ছবি তোলাটা বা ভিডিও করাটা কত ভালো হবে সেটা হচ্ছে আমরা কতটুকু জানি, আমরা কতটুকু ব্যবহার করতে পারবো সেটার উপর। সেন্সরের সাইজ বা ক্যামেরার দাম খুব একটা অনেক বেশি একটা ভ্যারি করে না, সামান্য একটু ভ্যারি করে। তবে সেটাও আমরা যদি আমাদের দক্ষতা থাকে তাহলে সেটাও আমরা কাটিয়ে উঠতে পারবো। মূল কথা হচ্ছে আমরা যত জানবো ততই আমরা ভালো ভালো কন্টেন্ট বানাতে পারবো। তো পরেরটায় আসি। এরপরেরটা প্রথমে ছিল আমাদের সেন্সর, এখন আমাদের লেন্স। তো লেন্স কয় প্রকার? লেন্স ফোকাল লেন্সের অনুসারে
লেন্স হচ্ছে তিন প্রকার। এক হচ্ছে ওয়াইড লেন্স, তারপর হচ্ছে নর্মাল লেন্স, তারপর হচ্ছে টেলি লেন্স। ওয়াইড লেন্স কোনগুলা? ওয়াইড লেন্সগুলো হচ্ছে সাধারণত 35 মিলিমিটারের নিচে, 35 মিলিমিটার থেকে কম যেই লেন্সগুলো আছে, সেটা 8 মিলিমিটার, 10 মিলিমিটার, 12 মিলিমিটার, 16 মিলিমিটার, 18 মিলিমিটার, 28 মিলিমিটার, 24 মিলিমিটার, 35 মিলিমিটার, এগুলো হচ্ছে ওয়াইড লেন্স। কোন সেন্সরের ক্ষেত্রে? ফুল ফ্রেম সেন্সরের ক্ষেত্রে। ক্রপ সেন্সরের ক্ষেত্রে কি হবে? ক্রপ সেন্সরের ক্ষেত্রে যদি 1.5 দিয়ে গুণ করার পরেও বা 1.6 দিয়ে গুণ করার পরেও 35 মিলিমিটারের নিচে ফোকাল লেন্থ থাকে, তাহলে সেটা কি হবে? সেটা হবে ওয়াইড লেন্স। আর যদি 35 মিলিমিটারের বেশি চলে যায় এবং 70 মিলিমিটারের কম হয়, ফুল ফ্রেমের ক্ষেত্রেও সরাসরি 35 মিলিমিটার থেকে 70 মিলিমিটার, অথবা ক্রপ সেন্সরের ক্ষেত্রে ফোকাল লেন্থকে 1.5 বা 1.6 দিয়ে গুণ করার পর যদি সেটি 35 মিলিমিটার বা 35 মিলিমিটার থেকে বেশি এবং 70 মিলিমিটারের থেকে কম হয়, তাহলে সেটা হবে নর্মাল লেন্স। আর তারপরে কি আছে? 70 মিলিমিটারের পরের যেগুলো আছে সেটা হচ্ছে টেলি লেন্স। তো ওয়াইড লেন্স দিয়ে আমরা কি করি? ওয়াইড লেন্স দিয়ে আমরা কাছের জিনিসের ছবি তুলি এবং বৃহৎ পরিসরের ছবি তুলি। নর্মাল লেন্স দিয়ে আমরা কি করি? নর্মাল লেন্সে আমাদের দৈনন্দিন জীবনে আমরা নিজেদের চোখে যতটুকু দেখতে পাই, আমরা জানি আমাদের চোখ দিয়ে আমরা দেখতে পারি 50 মিলিমিটার ফোকাল লেন্থের সমান অংশ দৃশ্য। ফুল ফ্রেম ক্যামেরার 50 মিলিমিটার লেন্সের সমান অংশ আমরা দেখতে পাই। তো 35 থেকে 70-এর মাঝখানে যে ফোকাল লেন্থটা, সেটা আমাদের দৈনন্দিন কাজে ব্যবহার করি আমরা। যেমন ছোটোখাটো কোনো মানে একজন বা দুইজনের পোর্ট্রেট ছবি তোলা, বা কোনো একটা সাধারণ দৃশ্য, বা মানে একদম খুবই সাধারণ, মাঝে মাঝে প্রোডাক্ট ফটোগ্রাফির ক্ষেত্রেও ব্যবহার করে থাকি আমরা 35 থেকে 70 মিলিমিটার ফোকাল লেন্থের লেন্স। এরপরে 70 থেকে যত উপরে যাওয়া যায় সেগুলো হচ্ছে টেলি লেন্স। টেলি লেন্স কী করে? আমরা টেলি লেন্স আমাদের দূরের জিনিসকে কাছে এনে দেখায়। আর আরেকটা কাজ করে কি? এটা হলো গিয়ে ছোট জিনিসকে আমাদের বড় করে দেখানোর জন্য আরেক প্রকারের লেন্স আছে, সেটা হচ্ছে ম্যাক্রো লেন্স। ম্যাক্রো লেন্স অনেক অ্যাডভান্স লেভেলের কাজ, সেটা আমরা পরে আলোচনা করব। তবে টেলি লেন্স দিয়ে আমরা কি, যেমন দূরের জিনিস, যেমন চাঁদের ছবি তুলি, দূরের কোনো পাহাড়ের ছবি তুলি, কোনো হিংস্র জীবজন্তু যেটার সামনে যে আমরা ছবি তুলতে পারবো না, তাদের ছবি আমরা টেলি লেন্স দিয়ে তুলি। তারপর টেলি লেন্স দিয়ে ছবি তুললে কি হয়? টেলি লেন্স দিয়ে ছবি তুললে দূরের জিনিসকে খুব কাছে মনে হয় এবং ছোট জিনিসও খুব বড় হয়ে যায়। আরেকটা জিনিস, সেন্সর এবং লেন্সের সেন্সর অর্থাৎ ক্যামেরা এবং লেন্সের মাধ্যমে যখন আমরা ছবি তুলব, তখন কি হবে? যে তিনটা বিষয়ের মাধ্যমে আমরা আলোক নিয়ন্ত্রণ করব। সেই তিনটা বিষয় কি কি? আচ্ছা, সেই তিনটা বিষয়ের আগে আমরা একটু ওই আরেকটা লেন্সের আরেকটা প্রকার ভেদ আছে, সেটা হচ্ছে লেন্স কি মানে একটি ফিক্স ফোকাল লেন্থে কাজ করে, নাকি ফোকাল লেন্থ কমানো বা বাড়ানো যায়, সেটার উপর নির্ভর করে আমাদের লেন্স কয় প্রকার? দুই প্রকার। কি কি? এক হচ্ছে প্রাইম লেন্স অর্থাৎ ফিক্স ফোকাল লেন্স, আর হচ্ছে জুম লেন্স অর্থাৎ ভ্যারিয়েবল ফোকাল লেন্থ। প্রাইম লেন্স কোনগুলা? প্রাইম লেন্স অর্থাৎ যেগুলো একটাই ফোকাল লেন্থ, যেমন 35, 50, 85, 24, 28 এরকম ফিক্স ফোকাল লেন্থ। সাধারণত এই ফোকাল লেন্থগুলোর কী হয়? সাধারণত এই ফোকাল লেন্থগুলার মানে এই লেন্সগুলার ছবিতে আমাদের অ্যাপারচারের পরিমাণ অনেক বড় থাকে, অর্থাৎ ছিদ্র বড় থাকে, বেশি আলো প্রবেশ করতে পারে। জুম লেন্সে আমাদের ভ্যারিয়েবল অ্যাপারচার অথবা অ্যাপারচারের ছিদ্র তুলনামূলক একটু কম থাকে। তো অ্যাপারচার কি, আইএসও কি, শাটার স্পিড কি, এটা নিয়ে আমরা এখন কথা বলি। আইএসও হচ্ছে, আচ্ছা আইএসও পরে নিয়ে কথা বলি। প্রথমে হচ্ছে অ্যাপারচার। অ্যাপারচার হচ্ছে ছিদ্র, লেন্সের মধ্যে যে ছিদ্র দিয়ে সেন্সরে আলো প্রবেশ করে, সেটা হচ্ছে আমাদের অ্যাপারচার। তো অ্যাপারচার কীভাবে কাজ করে? অ্যাপারচার যখন আমরা বড় করব, বেশি আলো প্রবেশ করবে। অ্যাপারচার যখন আমরা ছোট করব, কম আলো প্রবেশ করবে। অ্যাপারচার যখন বড় হবে, তখন ব্যাকগ্রাউন্ড মানে সাবজেক্ট ফোকাস থাকবে। সাবজেক্টের ফোরগ্রাউন্ডের এক অংশ, ব্যাকগ্রাউন্ডের দুই অংশ ফোকাস হবে, আর তারপরের অংশ ব্লার হয়ে যাবে। এইটা কি হবে? যখন অ্যাপারচার বড় হবে। অ্যাপারচার যখন ছোট হবে, তখন আমাদের ছবিতে আলোর পরিমাণ কমে যাবে, কারণ ছিদ্র ছোট হবে। ছিদ্র ছোট হলে কি হবে? ছিদ্র ছোট হলে আমাদের আলো কমে যাবে। আর আরেকটা জিনিস, বেশি অংশ ফোকাস হবে, তাহলে আমাদের
এটা হলো অ্যাপারচার। এরপরে আছে আরেকটা কি, শাটার স্পিড। শাটার স্পিড হচ্ছে আমাদের সেন্সরের পর্দাটা কত দ্রুততম কত সময়ের মধ্যে খুলবে এবং বন্ধ হবে, সেটা হচ্ছে শাটার স্পিড। শাটার স্পিড যদি আমি বেশি সময় ধরে খোলা রাখি তাহলে বেশি আলো প্রবেশ করবে। শাটার স্পিড যদি আমি কম সময়ের জন্য খোলা রাখি তাহলে কম সময় আলো প্রবেশ করবে। এখন কথা হচ্ছে আমরা কোন সময় কোন শাটার স্পিড ব্যবহার করব। যখন কোনো আমরা একটা মুভিং অবজেক্ট বা খুব ফাস্ট অবজেক্টের ছবি তুলব তখন আমরা দ্রুত শাটার স্পিডে ছবি তুলব। যখন আমরা একটা মুভিং অবজেক্টকে দেখাবো যে ফ্রিজ করতে চাই, সেখানে আমরা থামিয়ে দিতে চাই, সেটাকে আমরা কি বলবো, সেটা হচ্ছে আমরা ফাস্ট শাটারে ছবি তুলব। আবার যেখানে আমাদের আলোর পরিমাণ কম থাকবে সেখানে আমরা শাটার স্পিড কমিয়ে দিব, যাতে বেশি সময় ধরে সেন্সর খোলা থেকে বেশি আলো ক্যামেরায় প্রবেশ করতে পারে। আর আরেকটা ব্যবহার আমরা কখন করব, সেটা হচ্ছে যখন আমরা কোনো নদীর ছবি বা সমুদ্রের ছবি যখন তুলবো, সমুদ্রে আমরা দেখাচ্ছি যে পানিটা খুব সিল্কের মতো স্মুথ একটা আস্তরণ পড়ছে, অথবা দূরের কোনো জায়গায় একটা টিমটিমে আলো জ্বলছে, সেখানে আমরা অনেকক্ষণ জায়গায় যাবত ছবিটা তুললে সেখান থেকে আমাদের মনে হবে কি ওই জায়গার আলোটা ভেসে উঠছে, আর নাহলে পানিতে একটা সুন্দর স্মুথ একটা লেয়ার পড়ছে। এই সময় আমরা শাটার স্পিড অনেক বাড়িয়ে দিব। আর শাটার স্পিড কমিয়ে দিব কখন, যখন প্রচুর আলো থাকবে এবং কোনো মুভিং অবজেক্টের ছবি আমরা তুলব। এই দুইটা সাবজেক্ট মানে শাটার স্পিড এবং অ্যাপারচার আমাদের কি ছিল, ফিজিক্যাল প্রপার্টি। এখন সেন্সরের একটা ডিজিটাল প্রপার্টিও আছে যেটাও আলো নিয়ন্ত্রণ করে, সেটার নাম হচ্ছে আইএসও। আইএসওর কাজ কি? আইএসওর কাজ হচ্ছে আলোর সংবেদনশীলতা, অর্থাৎ আলো কম আলোতে এবং বেশি আলোতে সেন্সর কীরকম রেসপন্স করবে বা সংবেদনশীলতা প্রদর্শন করবে, সেটা হচ্ছে আমাদের আইএসও। আইএসওর সুযোগ সুবিধা কী কী? আইএসওর সুযোগ সুবিধা হচ্ছে আইএসও বাড়িয়ে বা কমিয়ে আলো নিয়ন্ত্রণ করা যায়। যখন আমাদের অন্য দুইটা অপশনের কোনো নির্দিষ্ট ব্যবহার আছে তখন আমরা আইএসও বাড়িয়ে বা কমিয়ে আমাদের আলো নিয়ন্ত্রণ করতে পারি। এখন আইএসও বেশি হলে সমস্যা কি? এই যে আমরা একটা লো আইএসওতে ছবি তুলেছি আর একটা হাই আইএসওতে ছবি তুলেছি। লো আইএসওতে ছবি তুললে সুবিধা কি? মোর ডাইনামিক রেঞ্জ, অ্যাকুরেট কালার, ক্লিনার ইমেজ। অর্থাৎ ডাইনামিক রেঞ্জ নিয়ে আমরা এই যে সব পরের একটা দুইটা লেকচার পরেই আর কি কথা বলবো ডাইনামিক রেঞ্জ কি। আর অ্যাকুরেট কালার মানে সুন্দর ছবিতে প্রকৃত রং পাচ্ছি। আর এখানে যে হায়ার আইএসওতে যে গ্রেইন পড়ে, লোয়ার আইএসওর ছবিতে গ্রেইন পড়ে না, সুন্দর একটা পরিষ্কার ঝকঝকা ছবি আমরা পাই। আর হায়ার আইএসওতে এটা সমস্যা হয়। আর আইএসও শাটার স্পিড অ্যাপারচারের মধ্যে সমস্যা কি? যে কোনো একটা এক ধাপ বাড়লে অন্য একটা এক ধাপ কমবে। অর্থাৎ যদি আমার প্রথমে আমরা চেষ্টা করব যে আমাদের কাজটা অ্যাপারচারের মাধ্যমে বাড়ানো বা কমানো যায় কিনা। যদি আমার অ্যাপারচার একটি নির্দিষ্ট পরিমাণ রাখতে হয়, যেখানে ডেপথ অফ ফিল্ডের ব্যাপার আছে, যে ডেপথ অফ ফিল্ড আমার বেশি বা কম করা যাচ্ছে না, যেটা আমার প্রয়োজন সেই অনুসারে রাখতে হবে, তাহলে আমরা আরেকটা কাজ করব, কি করব, শাটার স্পিডের পরিবর্তন করব। যদি আমাদের শাটার স্পিডের সর্বোচ্চ মানে আমাদের সহন ক্ষমতার মানে আমাদের যদি হাত না কাঁপাকাঁপি হয় এমন অবস্থায় যদি শাটার স্পিডে ছবি তুলতে পারি তাহলে আমরা তাহলে শাটার স্পিড কমিয়ে আমরা ছবি তুলব। আর যদি আমাদের সহন ক্ষমতার বেশি মানে এমন আমাদের সাথে কোনো সাপোর্ট স্টাফ নেই, যেমন ট্রাইপড স্ট্যান্ড বা কোনো নির্দিষ্ট জায়গায় রেখে ছবি তোলার সুযোগ নেই, সেক্ষেত্রে আমরা আইএসও বাড়াবো। আবার উল্টা দিক দিয়ে যখন অল্প আলোতেও অনেক বেশি সময় ধরে আমরা শাটার স্পিড অন রাখতে পারবো, তখন আমাদের ছবিতে যাতে বেশি আলো প্রবেশ না করে সেই জন্য অ্যাপারচার আমরা খুবই ছোট করে দিব। আবার আইএসও আমরা খুব কম রাখবো। যেমন আমরা যে নদীর পানির ছবি বা ঝর্ণার ছবি তোলার সময় যে একটা স্মুথ টেক্সচার তৈরি করতে চাই, সেখানে আমাদের কী করতে হবে, সেখানে আমাদের যেহেতু অনেক বেশি সময় ধরে সেন্সর খোলা থাকবে সেহেতু প্রচুর আলো প্রবেশ করবে, সে সময় আমরা আইএসও কমিয়ে দিব, শাটার অ্যাপারচারও বাড়িয়ে দিব। এইরকমভাবে একটা আরেকটার সাথে আমরা পরিবর্তন করে আমাদের মানে আমাদের যে দরকারি বিষয়টা সেটা আমরা ফুটিয়ে তুলতে পারি। আর এরপরে আসছে যে আমরা যে এক্সপোজারটা করলাম সেটা কি ঠিক না ভুল, সেটা আমরা মাপবো। কীভাবে মাপবো? আমরা ক্যামেরায় 3 প্রকারের মিটারিং শিখেছি। এক হচ্ছে স্পট মিটারিং, তারপর হচ্ছে ইভ্যালুয়েটিভ মিটারিং, আর একটা ইভ্যালুয়েটিভ বা ম্যাট্রিক্স মিটারিং, আর আরেকটা হচ্ছে সেন্টার ওয়েটেড মিটারিং। তো স্পট মিটারিং কি? স্পট মিটারিং হচ্ছে আমরা যে জায়গায় ফোকাস করব সেই অংশটাকে আমরা প্রপার এক্সপোজারে দেখব, বাকি অংশ আমাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ হবে না।
সেন্টার ওয়েটেড মিটারিং কি? সেন্টার ওয়েটেড মিটারিং হচ্ছে আমাদের সেন্সরের মাঝখানে যে দৃশ্যটা আসবে, অর্থাৎ ছবির মাঝখানে যে দৃশ্যটা আসবে সেটাকে সে মিটারিং মানে রিডিং করে অ্যাকচুয়াল রিডিং দিবে, বাকি অংশ নিয়ে সে খুব একটা মাথা খাওয়াবে না। আরেকটা হচ্ছে ইভ্যালুয়েটিভ মিটারিং বা ম্যাট্রিক্স মিটারিং। সেখানে আমাদের কি হবে, ম্যাট্রিক্স মিটারিংয়ের মধ্যে আমরা একটা ছবিকে 5টা জোনে ভাগ করে, 5টা জোন ভাগ করার পরে সেখানে যে অ্যাভারেজ একটা রিডিং আসবে সেইটা আমাদেরকে ক্যামেরা শো করবে। সেইটা কখন ব্যবহার করব আমরা? যখন আমাদের আলোর ইভেন একটা মানে সব জায়গায় সমান আলো আছে, এই জায়গায় আমরা কী ব্যবহার করব? এখানে আমরা ইভ্যালুয়েটিভ মিটারিং ব্যবহার করব। যদি আমার ছবিতে সাবজেক্ট সেন্টারে থাকে তাহলে আমরা সেন্টার ওয়েটেড মিটারিং ব্যবহার করব। আর যদি আমাদের কোনো নির্দিষ্ট জায়গায় এক্সপোজার নিয়ে কাজ করতে হয় তাহলে আমরা কাজ করব কি নিয়ে? স্পট মিটারিং নিয়ে। এরপরে আরেকটা জিনিস আমরা শিখেছি, সেটা হচ্ছে হিস্টোগ্রাম। হিস্টোগ্রাম কি জিনিস? হিস্টোগ্রাম হচ্ছে এমন একটা গ্রাফ যেখানে এক্স অক্ষে থাকে হচ্ছে ব্ল্যাক শ্যাডো, মিডটোন, হাইলাইট এবং হোয়াইটস, আর ওয়াই অক্ষে থাকে কতগুলো পিক্সেল আমরা ব্যবহার করেছি। ব্ল্যাক এবং হোয়াইট কি? ব্ল্যাক হচ্ছে আন্ডার এক্সপোজড এরিয়া, হোয়াইট হচ্ছে ওভার এক্সপোজড এরিয়া। আর শ্যাডো কি? শ্যাডো হচ্ছে যেখানে আলো তুলনামূলক একটু কম আছে, আর হাইলাইট হচ্ছে আলোর উজ্জ্বলতা একটু বেশি আছে। আর মিডটোন কি? যেখানে একটা ইভেন মানে সমান সমান সুষম আলো বন্টন আছে। তো হিস্টোগ্রাম দেখে আমরা কীভাবে বুঝবো? হিস্টোগ্রামে যদি ব্ল্যাক অংশ বেশি থাকে, হোয়াইট অংশ যদি একেবারেই না থাকে এবং শ্যাডো, মিডটোন, হাইলাইট যদি খুব তুলনামূলক কম থাকে তাহলে ছবি আন্ডার এক্সপোজড। আবার যদি হাইলাইট বেশি থাকে, হোয়াইট খুবই বেশি থাকে, কিন্তু শ্যাডো, মিডটোন, ব্ল্যাক যদি কম থাকে তাহলে ছবি ওভার এক্সপোজড। আমরা আমাদের প্রয়োজন অনুসারে আমাদের যেই টোনটা বেশি দরকার, যদি আমাদের ছবিতে শ্যাডো বেশি দরকার তাহলে আমরা শ্যাডো বেশি পড়ছে এইভাবে মিটারিং, শ্যাডো অংশ বেশিতে থাকবে এইভাবে মিটারিং করব। মিডটোন বেশি থাকলে মিডটোন বেশি মিটারিং করব। হাইলাইট থাকলে আমরা হাইলাইট প্রয়োজন হলে হাইলাইটের অংশে বেশি মিটারিং করব। আবার যদি কোনো অংশ ওভার এক্সপোজ বা আন্ডার এক্সপোজ করতে হয় সেই অনুসারে আমরা মিটারিং করব। অর্থাৎ হিস্টোগ্রাম দেখে আমরা শিখে নিব, বুঝে নিব আর কি কিংবা আমাদের ছবিতে আমাদের বা ভিডিওতে আমাদের দরকার মতো এক্সপোজার হচ্ছে কি না। তো এই ছিল আমাদের মোটামুটি আজকের সব আলোচনা। আমরা এই পর্বটা আবার দেখার জন্য কোথায় যাব? জাতীয় দক্ষতা বাতায়নের ফেসবুক পেজে অথবা জাতীয় দক্ষতা বাতায়নের ওয়েবসাইটে। আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।